জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সাথে যোগ হয়েছে গ্যাস বিদ্যুতের বাড়তি বিল। সে অনুপাতে মজুরি বাড়েনি বেসরকারি খাতে। যখন বিদ্যুতের দাম বৃদ্ধি পায় বা ধরেন গ্যাসের দাম বৃদ্ধি পায়, আমাদের আসলে ত্রাহিতাহি অবস্থা। যাতায়াত ভাড়া এটা তো একদম অসহনীয় পর্যায়ে বলা যাবে। কত টাকা আপনার উপার্জন আছে, তার তুলনায় আপনার খরচ বেশি হচ্ছে। প্রশাসন আগের চেয়ে নিরপেক্ষ, গুরুত্ব পাচ্ছেন যোগ্য ও বঞ্চিতরা, বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বিতর্কিত অদক্ষ আর বারবার চুক্তিভিত্তিক নিয়োগে আপত্তি বিশেষজ্ঞদের। গণতান্ত্রিক আকাঙ্ক্ষার কারণে যাদেরকে পদে পদে নিষ্পেষিত করা হয়েছিল, আজকে ওনাদের মাঝে অনেকেই ভালো জায়গায় আসবেন, সেটা তো চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে খুবই স্বাভাবিক। দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত যারা হলেন তারা আসলে সুষ্ঠুভাবে বস্তুনিষ্ঠভাবে জনগণের যে সেবা সেটা তারা দিতে পারবেন বলে এটা আশা করা খুব দুর্লভ। তারেক রহমান দিল্লি সফরে গেলে খুলবে সব সমস্যা সমাধানের পথ, আশাবাদী ভারতীয় হাই কমিশনার। বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। মহাখালীতে কিশোরী সিমির আত্মহত্যা নিয়ে নানা প্রশ্ন। মাদক সেবন করে বাড়িতে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। থানায় জানিয়েও প্রতিকার মেলেনি, দাবি পরিবারের। ভিডিও করছে টুম্পা আর সাইদুল জামাই ধর্ষণ করছে, তারপর ওই ভিডিও দিয়ে ভয় দেখা আরো 5-6 জন লোক ওদের বাসায় আসতো, ওইগুলো দিয়ে ধর্ষণ করাইছে। মেঘনা নদীর ভয়াবহ ভাঙনের কবলে ভোলা, বিলীন হচ্ছে ফসলি জমি, বসতঘর। স্থায়ী বাঁধ নির্মাণ না হলে হুমকিতে পড়বে বিস্তীর্ণ জনপদ। পিরোজপুরের আটঘর কুরিয়ানায় সপ্তাহে 2 দিন বসছে ঐতিহ্যবাহী নৌকার হাট। কারিগর ব্যবসায়ীদের পাশাপাশি আসছেন পর্যটকরাও। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছে। গাজায় শরণার্থী শিবিরে হামলায় নিহত 6। পশ্চিম তীরে সেনা সহায়তায় বেপরোয়া দখলদাররা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গ্রাম থেকে শহর, নিম্ন থেকে মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। নিত্যপণ্যের ক্রমাগত দাম বৃদ্ধিতে আয় ব্যয়ের হিসাব মেলাতে পারছে না সাধারণ মানুষ। তারপরও গ্যাস বিদ্যুতের বাড়তি বিল, বাড়ি ভাড়া, পরিবহন ব্যয়ে নাজেহাল সবাই। বেসরকারি খাতে মজুরির বৃদ্ধির হার গড় মূল্যস্ফীতির চেয়ে কম। সব মিলিয়ে বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক টানাপোড়েনের খড়গ বইতে হচ্ছে প্রায় সব শ্রেণী পেশার মানুষকেই। বগুড়া সদরের শাখারিয়া গ্রামের প্রান্তিক কৃষক রিপন মিয়া সার বীজের দাম বৃদ্ধির কারণে উৎপাদিত ফসল থেকে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে, কিন্তু সন্তানদের লেখাপড়া আর সংসারের খরচ থেমে নেই তার। এখন তো আমরা জমি আর ফেলে রাখতে পারি না, এই একটু লাভের অঙ্কটা আমাদের কমে গেছে, এই অবস্থা আমরা জমি চাষ করতেছি। এখন আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে, বাড়িতে মা বাবা আছে, এখন আমরা এগুলো চালাতে যাই আমরা অনেক ঋণের মুখে পড়ে যাচ্ছি। সিলেট শহরে বেসরকারি চাকরি করা মতিউর রহমানও খুব একটা ভালো নেই। তিনি জানান, গত কমাসে গ্যাস বিদ্যুতের অতিরিক্ত বিল তো আছেই, তার উপর নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে হিমশিম অবস্থা। আমরা আসলে কালচারালি মিডল ক্লাস, কিন্তু অর্থনৈতিকভাবে দরিদ্র। এইরকম একটা কঠিন অবস্থায় যখন বিদ্যুতের দাম বৃদ্ধি পায় বা ধরেন গ্যাসের দাম বৃদ্ধি পায়, আমাদের আসলে ত্রাহিতাহি অবস্থা হয়। ধরেন এই মাসেই আমাদের প্রায় 2000 টাকা বিল আসছে এই মাসে, তার আগের মাসে হয়তো 1450 এরকম বিল আসছে, তার আগের মাসে ছিল 1200 টাকা। রাজধানীতে সেই পরিস্থিতি আরও কঠিন। শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস বা চাল ডালের দাম এখানে আর একটু বেশি। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে নিম্ন ও মাঝারি আয়ের পরিবারে মাসের খাবার খরচ বেড়েছে 8 থেকে 12% পর্যন্ত। অর্থাৎ যাদের মাসিক আয় 25,000 টাকা, তাদের খাবার খরচা বেড়েছে 1500 থেকে 3000 টাকা পর্যন্ত। বিবিএসের তথ্য মতে জুলাইয়ে মূল্যস্ফীতি কমলেও বাজারে চিত্র ভিন্ন। ঢাকাতে থাকতেছি প্রায় 30 বছর। আমরা তো চাকরি করি, চাকরি করার ক্ষেত্রে দেখা আগে যে টাকা আমাদের জমতো, যা সাশ্রয়, তো এখন এটা সাশ্রয় হয় না।
এখন যে বেতন পাই, আমরা দুইজনে গভর্নমেন্ট চাকরি করি, এই টাকাটা আমাদের পুরো খরচ হয়ে যায়। এখন আমাদের কোনো সাশ্রয় হয় না। কত টাকা আপনার উপার্জন আছে, তার তুলনায় আপনার খরচ বেশি হচ্ছে। তা আপনি লোন করতেছেন, আপনার বার্ডেন বাড়তেছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনি আজকে সরকারি হাসপাতালে যান, ডাক্তার সাহেবরা দেখবেন না ভালো। 1000 কামাই করলে 1200 খরচ, 1500 খরচ। পোলাপান আছে, স্কুলে যায়, মাদ্রাসায় যায়, লেখাপড়া আছে। যারা কিছুটা সচ্ছল তারাও নেই স্বাচ্ছন্দ্যে। বছরের ব্যবধানে ঢাকা শহরে এলাকা ভেদে ছোট বাসার ভাড়া গড়ে বেড়েছে 750 থেকে 1500 টাকা পর্যন্ত। বড় বাসার ক্ষেত্রে এ ভাড়ার পরিমাণ আরও বেশি। বেড়েছে পরিবহন ব্যয়ও, অথচ বেসরকারি খাতে মজুরি বৃদ্ধি গড় মূল্যস্ফীতির চেয়ে কম। হাসপাতালে গেলেই তো আসলে অনেক টেস্ট করাতে হয়, সেই জায়গাগুলোতে এত বেশি বেড়েছে যে আমরা অনেক সময় চিন্তা করি যে ফার্মেসি থেকে একটা ওষুধ এনে আমরা ভালো হয়ে যাব কি না। কারণ ওই জায়গায় আসলে আমরা মধ্যবিত্ত পরিবাররা এখন যেতে একটু ভয়ই পাচ্ছি। তারপরে যাতায়াত ভাড়া, এটা তো একদম অসহনীয় পর্যায়ে বলা যাবে। গবেষকদের মতে বৈশ্বিক অস্থিরতায় সরকারি ভর্তুকির পরিমাণ বেড়েছে, কিন্তু সেই তুলনায় কমেছে আয়। তাই বাড়তি খরচের খড়গ সরকারের পাশাপাশি বইতে হচ্ছে জনগণকেও। ভর্তুকির পরিমাণ এমন বেড়ে গিয়েছে জ্বালানি খাতে যে সরকার পুরোটা নিতে পারছেন না, এবং অংশ তো কিছুটা, যেমন বিদ্যুতের মূল্য বৃদ্ধি হয়েছে, বলা হচ্ছে সামনে হয়তো অন্যান্য জ্বালানির মূল্য কিছুটা আংশিক বৃদ্ধির প্রয়োজন পড়বে, ফলে কিছুটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে না গেলে চলছে না। দুর্ভাগ্য যে এর ভিতরে আবার প্রলম্বিত বর্ষা এসছে, যার ফলে এই সিজনে যে সমস্ত ফসলাদি পাওয়ার কথা, বিশেষ করে শাকসবজি, এগুলোর প্রাপ্যতা কমে গেছে, ফলে পচনশীল যে সমস্ত শাকসবজি সেগুলোর মূল্য বৃদ্ধি হয়েছে। জীবনযাত্রার ব্যয় খাতা কলমে বাড়ুক অথবা কমুক, আসল চিত্র কিন্তু বোঝা যায় নিত্যপণ্যের বাজার আর এই ধরনের ব্যস্ত শহরের ক্লান্তিতে। সরকার যদি জনজীবনে কিছুটা স্বস্তি আনতে চায়, তাহলে নিশ্চিত করতে হবে বন্যায় ফসলের এত ক্ষয়ক্ষতি আর হবে না। বাড়বে বিনিয়োগ, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা খাতের কার্যক্রম। কেননা দিন শেষে যদি আয় ব্যয়ের হিসাব কিছুটা সহজ করা না যায়, তাহলে এই উন্নয়ন কিন্তু থেমে যাবে প্রকল্প আর বরাদ্দের খাতাতেই। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি সরকারের ক্ষমতার 6 মাসে প্রশাসনে কতটা শৃঙ্খলা ফিরেছে? কমেছে কি দলীয়করণ? মূল্যায়ন হচ্ছে কি যোগ্য ও পেশাদারদের? নাকি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের মতোই দক্ষতা ও পেশাদারিত্ব আমলে না নিয়ে বেড়েছে দলীয় নিয়োগ? প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলছেন, যোগ্য ও বিগত সময়ে বঞ্চিতদের গুরুত্ব দিয়ে সাজানো হচ্ছে প্রশাসন। জনপ্রশাসন বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, অনেক ক্ষেত্রে অদক্ষ ও বিতর্কিতদের নিয়োগ নিয়ে সমালোচনা আছে। আবার চুক্তিভিত্তিক নিয়োগ বৃদ্ধি ও একই কর্মকর্তাদের বারবার চুক্তিতে নিয়োগ দেয়ায় হতাশা বাড়ছে প্রশাসনে। তারা মনে করেন, দক্ষতা না থাকলে দলীয় নিয়োগ দিয়ে আখেরে রাজনৈতিক সরকারের লাভ হয় না। আলমগীর স্বপনের রিপোর্ট। বাংলাদেশের মতো প্রশাসনে দলীয়করণের নজির খুব কমই আছে বিশ্বে। যে যায় ক্ষমতায় সেই সরকার অনেক ক্ষেত্রে দক্ষতার চেয়ে নিয়োগ পদোন্নতিতে গুরুত্ব দেয় দলীয় মতাদর্শের কর্মকর্তাদের। যে গত 20-25 বছরে, শুধু 15-17 বছরে না, আমলাতন্ত্রটা সাংঘাতিকভাবে 3টা ভাগে বিভাজিত হয়েছে। একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জামাত। এই ধরনের নিয়োগ দেওয়াটা, এটা ঐতিহাসিকভাবে দেখা গেছে, এটা রাষ্ট্র ভেতর থেকে দুর্বল হয়ে যেতে থাকে। সরকার গঠনের পর প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে বিএনপি এই সবক কতটা গ্রহণ করেছে এ নিয়ে প্রশ্ন আছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে প্রশাসনে চরম দলীয়করণ হয়েছে। এর থেকে বের হতে অন্তর্বর্তী সরকার জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করেছিল, কিন্তু নিয়োগ পদোন্নতিতে দক্ষতা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে সেই কমিশনের সুপারিশ মানেনি তখনকার অন্তর্বর্তী সরকারও। দীর্ঘ অবসরে থাকা জামায়াত ও বিএনপি ঘরানার কর্মকর্তাদের বেশ কয়েকজনকে ফিরিয়ে এনে দায়িত্ব দিয়েছিল গুরুত্বপূর্ণ সব মন্ত্রণালয়ে। সেই ধারাবাহিকতা বিএনপিও রক্ষা করছে। বর্তমানে সচিব ও সচিব পদমর্যাদার 79 জনের মধ্যে 23 জনই চুক্তিভিত্তিক দলীয় মতাদর্শের। আবার ভিন্ন মতাদর্শের কারণে জ্যেষ্ঠ সচিব, সচিব ও অতিরিক্ত সচিব পদের 70-এর বেশি কর্মকর্তা ওএসডি অর্থাৎ কর্মহীন হয়ে আছেন। যাদের কারণে ফ্যাসিবাদী সরকার এত শক্ত খুঁটির উপর দাঁড়িয়েছিল যে গণমানুষের অধিকার বারবার তারা লুণ্ঠন করেছে, সেই ধরনের মানুষকে ছাঁটাই করা হবে, এটাই তো জনগণের আকাঙ্ক্ষা। যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার কারণে যাদেরকে পদে পদে নিষ্পেষিত করা হয়েছিল, আজকে ওনাদের মাঝে অনেকেই ভালো জায়গায় আসবেন, সেটা তো চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে খুবই স্বাভাবিক। বঞ্চিতদের থেকে যারা ভালো, এদেরকেও কাজে লাগাইতে হবে। আগের আমলে যারা কাজ করেছে তাদের মধ্যেও যারা ভালো, তাদেরকেও কাজে লাগাইতে হবে।
তাইলে আপনার সরকার ভালো চলবে। সম্প্রতি 12 অধিদপ্তর ও কর্পোরেশনের নিয়োগের ক্ষেত্রে দলীয় পদধারীদের নিয়োগ দিয়েছে সরকার, যারা দল থেকেও পদত্যাগ করেননি। এক্ষেত্রে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া জনপ্রশাসন বিশেষজ্ঞদের। আমি তো রাজনীতি এলাদেরকে চিনি, কারণ এরা আমার দলের কর্মী, এরা আমার দলের নেতা, তাইলে আমি এদেরকে দিই, এদেরকে দিলে তখন এটা আমার দায় থাকে। কিন্তু অন্যদেরটা তো আমি ফাইল সাইন করলো, পুরোটা আমার দায় থাকে না। এই সমস্ত দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত যারা হলেন তারা আসলে সুষ্ঠুভাবে বস্তুনিষ্ঠভাবে জনগণের যে সেবা সেটা তারা দিতে পারবেন বলে এটা আশা করা খুব দুরূহ। মার্কিন যুক্তরাষ্ট্রে 1829 সালে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের আমলে গৃহীত নীতি অনুযায়ী যখন যে দল সরকার পরিচালনা করবে প্রশাসনে থাকবে তাদের দলীয় কর্মকর্তা। তবে 1883 ও 1978 সালে 2 দফা সংশোধনের মাধ্যমে এই অবস্থান থেকে সরে আসে মার্কিন সরকার। জিমি কার্টারের আমলের প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে 65% মেধা ও 35% দলীয় নিয়োগের বিধান করে দেশটি। বাংলাদেশের ক্ষেত্রে ক্ষমতাসীনরা এই উদাহরণ দিলেও বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে দুই দেশের প্রেক্ষাপট ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অন্য আরেকটা মৌলিক পার্থক্য হচ্ছে যে প্রতিষ্ঠান যেগুলো, সেই প্রতিষ্ঠানটা তার প্রাতিষ্ঠানিক যে ইন্টিগ্রিটি সেটা কিন্তু ভেঙে যায়নি, কিন্তু বাংলাদেশে কিন্তু এটা হয়। জনপ্রশাসন বিশেষজ্ঞরা দলীয় নিয়োগ দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে হলে সমস্যা দেখেন না। তারা বলছেন সংকট অদক্ষতায়, অনিয়মে। যে দলটা সরকার গঠন করে বা সরকারে আসে তারা তাদের এক ধরনের তাদের সমর্থক সরকারি কর্মকর্তা খোঁজার চেষ্টা করেন। এইটাতে আসলে শেষ পর্যন্ত ওই সরকারের কোনো লাভ হয় না, ওই দলেরও কোনো লাভ হয় না। এটাতে সরকার ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। তার জলজান্ত উদাহরণ আওয়ামী লীগ, বা 2006-এ যে মনে করেন বিএনপি চলে গেলে ওনারা যদি তখন দলীয় বিবেচনায় দিয়ে থাকেন, তারা কি রক্ষা করতে পারছে? সামনের দিনগুলোতে ওনাদের পারফরমেন্স পর্যালোচনা করা হবে এবং স্ব স্বীকৃতি এবং কৃতিত্বের মাধ্যমে যারা ভাষ্য হয়ে উঠবেন ওনারা ভালো করবেন, সেটা আমাদের প্রত্যাশা রইল। প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করেন প্রশাসন আগের চেয়ে নিরপেক্ষভাবে কাজ করছে, সেবা প্রদানের ক্ষেত্রে দলীয় দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাচ্ছে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকা নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। জানান, বাংলাদেশের সরকার প্রধান দিল্লি সফর করলেই অমীমাংসিত যে কোনো সমস্যা সমাধানে কাজ করার বিষয়ে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, দু দেশের বাণিজ্যের ক্ষেত্রে থাকা প্রতিবন্ধকতা যৌথভাবে সমাধান করতে হবে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উঠে আসে ঢাকা দিল্লি দ্বিপাক্ষীয় সম্পর্কের নানা সমীকরণ। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী স্পষ্ট করেন, প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী এবং তাকে ভারতে রাষ্ট্রীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। অতীতে টানাপোড়েন থাকলেও ভবিষ্যতে তা পেছনে ফেলে পারস্পরিক সম্পর্কের জন্য নতুন ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান তিনি। অতীত ভুলার প্রয়োজন নেই, আবার অতীতে আটকে থাকলে হবে না। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু থাকতেই পারে, তবে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ককে অনন্য উচ্চতায় নেওয়ার সুযোগ রয়েছে। বর্তমান সরকারের সবার আগে বাংলাদেশ স্লোগানের প্রতি ভারতও শ্রদ্ধাশীল বলে মন্তব্য হাই কমিশনারের। তিনি আরও জানান, অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ভারত বাংলাদেশ উভয়ের সমান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চায় নয়াদিল্লি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভারতীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলেই অমীমাংসিত সমস্যাগুলির সমাধানে কাজ করবে দিল্লি। তবে সম্পর্কের এই উষ্ণতার পাশাপাশি বাস্তবমুখী অবস্থানও তুলে ধরেছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ জানান, সম্পর্ক উন্নয়নের জন্য বাণিজ্য সহ সকল সমস্যার সমাধান জরুরি। We can collectively identify practical solutions to the above challenges. Greater predictability and ease of doing business will benefit businesses in both countries. I have assured them that we will try our best to resolve those issues, and we want more vibrant trade and investment and communication between the two countries.
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ এমন এক অর্থনৈতিক অংশীদারিত্ব চায় যেখানে দুদেশই সমানভাবে উপকৃত হবে। Bangladesh wants to see an economic partnership that is equally beneficial and brings tangible changes in the lives of our peoples. ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের উদীয়মান শিল্পে বাণিজ্যে আগ্রহী ভারত। তালিকা আছে পারমাণবিক বিদ্যুৎ, সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টারের মতো খাত। পারস্পরিক অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব অবকাঠামো নির্মাণেও। ঢাকা সফরে এসে এমন আগ্রহের কথা জানিয়েছে ভারতীয় শিল্প কনফেডারেশনের প্রতিনিধি দল। মঙ্গলবার তারা দিনভর বৈঠক করেন বাংলাদেশের একাধিক মন্ত্রী ও ব্যবসায়ী নেতাদের সাথে। জানান, দুই দেশের বাণিজ্যিক বোঝাপড়া ভালো হলে রাজনীতিবিদরাও নতুন বার্তা পাবেন। প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন যাচ্ছে কয়েক বছর ধরে। রাজনৈতিক সংকট সমাধানের চেষ্টা চলছে, তবে নানা সমীকরণে বাণিজ্যের গতিও সে অর্থে বাড়ছে না। অথচ দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ কম বেশি $12 বিলিয়ন। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনার মাঝে মঙ্গলবার ঢাকায় আসে ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন দেশটির ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিআইআই এর মহাসচিব চন্দ্রজিৎ ব্যানার্জি। সকালে বাণিজ্যমন্ত্রীর সাথে প্রথম বৈঠকে বিনিয়োগের নতুন খাত, দেশটির উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্য ও যোগাযোগ, শুল্ক অশুল্ক বাধা আর ভিসা জটিলতা নিয়ে আলোচনা হয়। পরে মন্ত্রী জানান, ভারতের সাথে বাণিজ্য আগের অবস্থায় নেয়ার চেষ্টা চলছে। ইন্ডিয়ান ডিজিটাল ট্রান্সফরমেশন এখন যেভাবে হচ্ছে, আর আরেকটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ভারতীয় বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা যায় বা ফিন্যান্স আনা যায়, সেই বিষয় নিয়ে ভারতীয় ব্যবসায়ীরা দুটো টাস্ক ফোর্সের প্রস্তাব দিয়েছেন। বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি এর সাথে বৈঠক করে ভারতের বাণিজ্য প্রতিনিধি দলটি। এ সময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তখন পারমাণবিক বিদ্যুৎ, সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার, বায়োটেকনোলজির মতো নতুন খাতে বাণিজ্যের আহ্বান জানায় ভারত। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলা হয়, দেশটির যেসব কোম্পানি এরই মধ্যে বাংলাদেশে ব্যবসা করছে তারা বিনিয়োগ আরও বাড়াতে আগ্রহী। ভিসাই হোক কিংবা কোথাও কিছু ডিউটির ব্যাপার হোক কিংবা কোনো কোথাও কিছু গণ্ডগোলের ব্যাপার হোক, সেগুলো নিয়ে কথাবার্তা হতেই থাকে এবং সেই গণ্ডগোলগুলো আমাদের দুটো সাইডের থেকেই খুব ভালো রিসেপশন আছে মেটানোর বলে আমাদের মনে করি, যেগুলো ব্যবসার দিকে অবস্টেকল। দুটো সরকার যখন দেখবে যে দু দেশের বিজনেস কমিউনিটি টাস্ক ফোর্স হয়েছে, নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, প্রস্তাব নিয়ে আসছে, ইট ক্রিয়েটস আ পজিটিভ অ্যাটমসফিয়ার। তো এই ফিলসফি নিয়ে আমরা আগে বাড়ছি। There are multiple channels, আপনি জানেন, সবাই জানে, there are multiple channels of communication. We are one of them and surely we will take messages back. এ সময় ব্যবসা বাণিজ্যকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানায় এফবিসিসিআই। দুদেশের বাণিজ্য বৃদ্ধিতে মানে অশুল্ক বাধা যেগুলো আছে, যেগুলো অনেক সময় আমরা পলিটিক্যালি কানেক্টেডও বলে থাকি, সো এই বাধাগুলো দূর করার ক্ষেত্রে তারাও তাদের সরকারের উপরে মানে চাপ প্রয়োগ না বলে আমি বলি যে তারা মানে আলোচনাটা আরেকটু মানে জোরদার করবেন। 14 সদস্যের ভারতীয় শিল্প কনফেডারেশনের প্রতিনিধি দল ঢাকা ছাড়বে বুধবার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মহাখালীতে 13 বছরের কিশোরী সিমির আত্মহত্যার ঘটনায় সামনে আসছে নানা প্রশ্ন। জোরপূর্বক মাদক সেবন করিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ পরিবারের। সিমিদের বাসায় সাবলেট থাকা সাইদুর টুম্পা দম্পতির বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। মৃত্যুর আগে সিমি, তার মা ও এক স্বজন বনানী থানায় গিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি ভুক্তভোগী পরিবারটির। পুলিশ অভিযোগ না নিয়ে অপমৃত্যুর মামলা দিয়েছে বলে জানান সিমির মা। বনানী থানা পুলিশের দাবি, সিমির মৃত্যুর আগে তাদের কাছে কেউ এমন অভিযোগ দিতে আসেনি। বিস্তারিত জানবো সুমাইয়া ঐশীর কাছে। ক্যামেরায় ছিলেন পার্থ রায়। সন্তান হারানোর বেদনার সাথে সাথে চরম ক্ষোভ এই মায়ের বুকে। রাজধানীর মহাখালীর 7ম শ্রেণীর শিক্ষার্থী সিমির মৃত্যুর পেছনের কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। পরিবারের অভিযোগ, দিনের পর দিন মানসিক ও শারীরিক নির্যাতনের মুখেই বাধ্য হয়ে 15ই জুলাই বেছে নিয়েছে আত্মহননের পথ। ঘটনার শুরু এই ভবন থেকে। মহাখালীর এই ভবনের 6 তলায় মায়ের সঙ্গে থাকত সিমি। গত এপ্রিলে বাড়ির ম্যানেজারের মাধ্যমে সাইদুর ও টুম্পা দম্পতি 2 সন্তানসহ এই বাড়িতে সাবলেট হিসেবে ওঠেন। এরপর থেকে বদলাতে থাকে পরিস্থিতি। আর এই রুমটা সাবলেট দিছিলাম, ওনার ওই বাবা খায়, ঘরের যে গন্ধটা আমার অন্যরকম লাগছে, ওটা দেখে আমি ম্যানেজারে জানাইছি, পরে ম্যানেজার না করে দিছে। অভিযুক্তরা বাসা ছেড়ে দেওয়ার পর মেয়ের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন মা।
এর মধ্যে একদিন সকাল থেকে নিখোঁজ ছিল সিমি। পরে জানা যায় ধর্ষণের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। টাকা আছে আমার কাছে, না তো তোর মায়ের মারালাম, তোর মা আমার কই কি তোর মায়ের মারালাম, তুই আমার জিনিস না। আমার বাবা খাইছিল, আমি খাইনি, আমার মারতে লেগে। মেয়ের যখন থানায় নিয়ে গেছি, থানায় নিয়ে যাওয়ার পরে পুলিশ অফিসার ওর চোখ দেখে যখন বুঝতে পারছে, বলছে যে তুমি বাবা খাও। বাবা খাওয়ানোর পরে আমার মেয়ে পরে বাবা খায়, আর তোর বাবা খেলে কি হয় আমি জানি না। ওর হওয়ার পরে আমার মেয়ের ধর্ষণ করছে, বউ ভিডিও করছে টুম্পা, আর সাইদুল জামাই ধর্ষণ করছে। তারপর ওই ভিডিও দিয়ে ভয় দেখা দেখে আরো 5-6 জন লোক ওদের বাসায় আসতো, ওইগুলো দিয়ে ধর্ষণ করাইছে। এই ঘটনায় আগেই বনানী থানায় জানানোর পরও কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ সিমির মায়ের। বিস্তারিত বলছে পুলিশ অফিসার শুনছে, শোনার পরে যে ছেলের ছবি দেখাইছি উনি বলছে আগামীকালকে আসবেন। উনি আগামীকালকে যখন আমি ফোন দেই যে স্যার আমি কি আসবো, না না আপা আপনি আজকে আসেন না। অভিযোগের বিষয়ে জানতে বনানী থানায় যোগাযোগ করা হলে ক্যামেরায় কথা বলতে রাজি হননি ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তার কেউই। তবে মুঠোফোনে তারা জানান অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। যদিও মৃত্যুর আগে কিশোরীর থানায় উপস্থিতি ও মৌখিক অভিযোগের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। ওইটাও তদন্ত চলতেছে, যেহেতু এখন এর অপমৃত্যু মামলা হয়েছে, পোস্টমর্টম হবে, আইনগতভাবে আমরা যেটা যেখানে আছে সেটা আমরা করব। উনি গত 8 তারিখ হচ্ছে থানায় গেছিল মেয়েকে নিয়ে, মেয়ে জীবিত ছিল যখন। না 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 না, এগুলো ভুল কথা, থানা কেন মামলা নেবে না? তবে পুলিশের এমন দাবি খণ্ডন করেছেন নিহতের এক স্বজন, যিনি সেদিন সিমি ও তার মায়ের সঙ্গে গিয়েছিলেন থানায়। আমি যাওয়ার পরে দেখলাম এসআই রফিক স্যারের সাথে সম্পূর্ণ কথা শেয়ার করে, যে ওকে জবরদস্তি মাদক সেবন করানো হয়েছে বা প্লাস ওকে রেপ করা হয়েছে। তো এগুলা বলার পরে রফিক, হ্যাঁ বনানী থানায়। শাহজাহান কাকা বাসায় আছেন নাকি? এবার আমরা যেতে চাই সাইদুরকে সাবলেট ভাড়া দিয়েছিলেন যিনি, সেই ম্যানেজারের কাছে। বাসা ছেড়ে যাওয়ার পর থেকেই সাইদুর দম্পতির খোঁজ নেই। জানা যায় কোনো জাতীয় পরিচয়পত্র বা তথ্য যাচাই বাছাই ছাড়াই সাইদুরকে সাবলেট ভাড়া দিয়েছিলেন এই বাড়ির ম্যানেজার। কাগজ দেখে ভাড়া করছে, ওকে এনআইডি বা কাগজপত্র নেয়ার কথা তো না না এইসব কিছু আমরা নেই না। স্থানীয়দের সঙ্গে কথা বলেও মেলে সাইদুরের বিতর্কিত কর্মকাণ্ডের ইঙ্গিত। তবে অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পরিবারের এত সব অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ মামলা করেছে অপমৃত্যুর। সিমির আত্মহত্যার ময়না তদন্ত রিপোর্ট এখনো পাওয়া যায়নি। পুলিশ বলছে ওই রিপোর্ট পেলেই কেবল তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ভোলায় মেঘনা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। সদর উপজেলার শিবপুর ও দৌলত খান উপজেলার মেদুয়া ইউনিয়নের প্রায় 4 কিলোমিটার এলাকায় প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতঘর ও দোকানপাট। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হলেও কমছে না নদীর আগ্রাসন। স্থানীয়দের দাবি, দ্রুত সিসি ব্লকের স্থায়ী বাঁধ নির্মাণ না হলে হুমকিতে পড়বে ভোলা শহরসহ বিস্তীর্ণ জনপদ। এভাবেই রুদ্ররূপে মেঘনা। ভাঙনের তীব্র স্রোতে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ভোলার সদর উপজেলার শিবপুর ও দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা। কালীকীর্তি থেকে মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট মৎস্যঘাট পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। কোথাও ফসলি জমি, বসতঘর, আবার কোথাও দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান চলে যাচ্ছে মেঘনার পেটে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শিবপুরের ভোলারখাল মৎস্যঘাট। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বারবার জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং করা হলেও থামছে না নদীর আগ্রাসন। বাড়িঘর সহ 3বার করিয়া ভাঙছে। এখন আমরা রাস্তার উপরে আইছি, রাস্তার উপর এখন আয়া নদী ধরছে। নদী 7 ডঙ্গা দিছে, যে আমার জায়গা জমি যা আছিল সব নদী লিয়েছে। মাছঘাট ছিল প্রায় 2 থেকে 2.5 কিলো সামনে, সেখান থেকে আমরা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত 6-7 বার ভাঙা হয়েছে আমাদের ঘাট। আমার জায়গা জমি সব শেষ, কিন্তু এখন যদি নদীটা বান্ধন না হয়, যদি বান্ধা না হয়, কিন্তু আমরা থাকতে পারব না। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে এই এলাকায় ভাঙনের তীব্রতা বাড়লেও স্থায়ী সমাধানে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। বারবার জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা চলে। তাদের অভিযোগ, জিও ব্যাগের কাজের সঙ্গে ঠিকাদারদের স্বার্থ জড়িত থাকায় স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। নদী ভাঙতেছে, বস্তা দিয়েছে, বস্তা থাকতেছে না,
সরকারি টাকাটি কিভাবে এইভাবে দিলে তো অনাচার করে কোনো লাভ নেই। আমাদের ভালো পদক্ষেপ নেওয়া উচিত। কতবার এই ব্যাগ দিতে আছে, কোনো লাভ হইতেছে না। তা আমাদের লাভ কি? তা আমাদের লাভ, যেটা আমাদের লাভ হবে সেটা আমার দিতে হবে। আমার দিতে হবে ব্লক, সিসি ব্লক। এছাড়া আমার কোনো দাবি নেই। পানি উন্নয়ন বোর্ড যদি মনে করতো যে জিও ব্যাগের পরিবর্তে আরসিসি ব্লক হাতে এই প্রকল্পটা নিত, তাহলে কিন্তু এতদিনে বাদও স্থায়ী হতো এবং আর ভাঙতো না। এসব অভিযোগের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, সিসি ব্লকের বাঁধ নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল। রাজস্ব খাতের সীমিত বাজেট দিয়ে এ ধরনের স্থায়ী প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। প্রায় প্রতি কিলোমিটারে 100 কোটির উপরে বরাদ্দ প্রয়োজন হয়, যেখানে আমার বাৎসরিক বাজেট থাকে 2 কোটি 3 কোটি টাকা বা এর কাছাকাছি। সুতরাং এটা কোনোভাবে যেতে ওই ব্যয় থেকে মেটানো সম্ভব নয়। সেজন্য উন্নয়ন রাজস্ব মেনটেন্যান্স বাজেট থেকে জিও ব্যাগের কাজই করা হয়, এখান থেকে ব্লকের কাজটা বাস্তবায়ন সম্ভব নয়। ভাঙন রোধে সিসি ব্লকের বাঁধ নির্মাণের দাবিতে এরই মধ্যে কয়েক দফা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিবপুর ও মেদুয়া ইউনিয়নের ভাঙন কবলিত বাসিন্দারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। প্রভাবশালী ঘের ব্যবসায়ীদের কারণে বিপাকে যশোরে 30,000 কৃষক সরকারি অনুমোদন ছাড়াই পানি নিষ্কাশনের পথ বন্ধ করে কোচবিলে গড়ে তুলেছেন 15টি মাছের ঘের। এতে 3 ফসলি জমি এখন 12 মাসই জলাবদ্ধ থাকে। সরকারিভাবে তদন্তে একাধিকবার অনিয়মের প্রমাণ মিললেও নেওয়া হয়নি কোনো কার্যকরী ব্যবস্থা। যশোর মনিরামপুরের কৃষক আনসার আলী একসময় নিজ জমিতে বছরে 3 বার ধান ফলাতেন, কিন্তু এখন 12 মাসই জমি ডুবে থাকে পানিতে। আমাদের কোনো উপায় নেই, না পারিয়ে আমরা আমার বড় ছেলের একটা ভ্যানও কিনে নিতে চালাচ্ছে, কিন্তু এখন আমাকে তাতেও তো জুটছে না। তাহলে এখন আমরা কি করব? এই ঘেরের কারণে। শুধু আনসার আলী নন, 15টি অনুমোদনহীন মাছের ঘেরের কারণে জলাবদ্ধ হয়ে পড়েছে কোচবিলের প্রায় 1000 হেক্টর ফসলি জমি। বিপর্যয়ের মুখে হাজারো কৃষক, এমনকি জমি ছাড়িয়ে পানি ঢুকে পড়ছে বাড়িঘরেও। এতে চাষাবাদ তো দূর, ঘরে বসবাস করাই কঠিন হয়ে পড়েছে ভুক্তভোগীদের। 30,000 কৃষক এই জমি, এই বিলি চতুর্থ সাইডে, এরা সবাই ঘের করার পরে তো পানি বন্ধ, এই বিলি আর ফসল হচ্ছে না। এর জন্য আমাকে বাড়িও পানি উঠে যাচ্ছে। আমরা এখন এই বিলির সারা বছর বাপ দাদারা 14 গোষ্ঠী এই বিলির ভাত, ধানের ভাত খাইয়ে বাঁচি রয়েছে। এখন আমরা ভাত পাচ্ছি না। ঘের না থাকলে আমি ধান পাইছি 3-4 বছর, আমার অনেক 3টে ফসল হয়েছে, কিন্তু এখন আমাকে বাড়ি পানি উঠতেছে। এসব অভিযোগের বিষয়ে জানে স্থানীয় প্রশাসন, এমনকি প্রশাসনের তদন্তে মিলেছে পানির নিষ্কাশনের ব্যবস্থা না থাকার সত্যতাও। তবুও নেওয়া হয়নি কার্যকরী কোনো পদক্ষেপ। ঘের মালিকরা বলছেন তদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে তাদের পক্ষেই। তারপরে আচ্ছা, তারা তো আমাদের পক্ষের করছে, চাষিরা যেটা দাবি করেছে সেটা মানেই তো আমরা ঘের করেছি। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, অনুমোদনহীন ঘের উচ্ছেদে বিদ্যমান আইনে সীমাবদ্ধতা রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এসিল্যান্ড। আমাদের আইনে আরো অধিকতর সংশোধন করা লাগবে, এটা ব্যবস্থা নিতে হলে। কৃষি জমি করে করা হয়ে থাকে, তাহলে আমি এটা ব্যবস্থা নেব। কোচবিলের জলাবদ্ধতা নিরসন বিষয়ে একটা কমিটি হয়েছিল, সেই কমিটি 7টা কন্ডিশন দিয়েছিলেন। তো সেই কন্ডিশনগুলোর ইমপ্লিমেন্টেশনের অগ্রগতি পর্যালোচনা এবং কিভাবে আমরা সামনে বর্ষাকালে জলাবদ্ধতার মৌসুমটা যখন আসছে তার আগে আমরা কিভাবে ধরেন অগ্রগতিটা 100% নিতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রশাসনের কাগজে কলমে তদন্ত আর আশ্বাস নয়, বাস্তবে কৃষিজমি রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগী কৃষকদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বিএনপিও নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। সকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এই প্রত্যয়ের কথা জানান। বলেন, দলের আদর্শ ও রাজনৈতিক দর্শন সামনে রেখেই এগিয়ে যাবে সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপির স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্যরা বলেন, জিয়াউর রহমান মাত্র 3 বছরে যে উন্নয়ন ও পরিবর্তনের সূচনা করেছিলেন, তারেক রহমান তার চেয়েও দ্রুতগতিতে দেশকে এগিয়ে নিচ্ছেন। সবাই যদি ঐক্যবদ্ধ থাকি জাতির এই ক্রুশিয়াল মুহূর্তে, তাহলে আমরা নিশ্চয়ই ইনশাআল্লাহ আমাদের এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। সরকার আসার পরে 2-3 মাস লাগে একটু সেট আপ করতে। এই 3 মাসের মধ্যে কৃষকের ঋণ বলেন, খাল কর্পোরেশনের ফ্যামিলি কার্ড বলেন, এখন দায়িত্ব হয়েছে এই সমস্ত কর্মসূচিকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া।
রুহুল কবির রিজভী ও আমানুল্লাহ আমান বলেন, বিএনপির দর্শন ও আদর্শকে সামনে রেখে দেশ গড়ার কাজ করবে বর্তমান সরকার। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দলকে সুসংগঠিত করা যায়, শক্তিশালী করা যায় এবং এটার অগ্রগামিতার জন্য আমরা এই চারজনই ভূমিকা রাখবো। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের ধারক বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতারা সেই ঐতিহ্য ও সুযোগকেই সফলভাবে কাজে লাগাতে চান। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপিও ফ্যাসিস্ট সরকারের পথে হাঁটছে। গত 6 মাসে মোটা দাগে ব্যর্থ হয়েছে তারা, এমন অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে জ্বালানি গ্যাস সংকট সমাধানে বিরোধী দল লিখিত পরামর্শ দিয়েছে বলেও জানান তিনি। সরকারের 6 মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরোয়ার। তিনি আরও বলেন, রিজার্ভ বৃদ্ধি ও জ্বালানি সংকট মোকাবেলা ছাড়া সরকারের কোনো সফলতা নেই। বিএনপি সরকারের 6 মাসের কাজের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলন করেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। উপস্থিত ছিলেন দলটির জ্যেষ্ঠ নেতারাও। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জোর করে লিখিত বক্তব্যে অর্থনীতি, কূটনীতি, কৃষি, জনপ্রশাসন সহ নানা খাতে সরকারের ব্যর্থতা তুলে ধরেন জামাতের সেক্রেটারি জেনারেল। বলেন, মোটা দাগে জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ সরকার। সরকার অ্যাকর্ডিং টু হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ, মোটা দাগে ব্যর্থ এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারের চ্যালেঞ্জ গ্রহণ করেই বিরোধী দল গ্যাস ও জ্বালানি সংকট মোকাবেলায় পরামর্শ দিয়েছে। জ্বালানি চ্যালেঞ্জ গ্রহণ করেই তো আমরা বিকল্প প্রস্তাব পরশুদিনকে দিয়েছি। গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, জ্বালানি সংকট, সেখানেও আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি সরকারের কাছে এটা সমাধানের জন্য। সেটা নিরসনে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এটা হচ্ছে মৌলিক ব্যর্থতার দ্বিতীয়। জামাতের সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি জাতিকে দেয়া ওয়াদা বরখেলাপ করেছে। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে কয়েকজন পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট কার আটক করে ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের হাটহাজারী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা এক তরুণীকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে নাজিরহাট, সরকারহাট, মুনিয়াপুকুর পাড় সহ কয়েকটি জায়গায় পথচারীদের ধাক্কা দিয়ে আহত করেন। আহত লোকজন গাড়িটিকে ধাওয়া দিয়ে থামানোর চেষ্টা করে, কিন্তু না থামিয়ে বেপরোয়া গতিতে চলতে থাকে গাড়িটি। পরে হাটহাজারী বাজার এলাকায় গাড়িটিকে আটক করে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। এ সময় গাড়িতে থাকা এক যুবক পালিয়ে যান। পুলিশি হেফাজতে নেওয়া হয় এক তরুণীকে। গাড়িতে থাকা যুবক মাদকাসক্ত ছিলেন বলে ধারণা পুলিশের। টাঙ্গাইলের মধুপুরে আনারসের পাশাপাশি টপ লেডি জাতের পেঁপে চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অনেক কৃষক, কিন্তু এবার ভিন্ন জাতের চারা দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। কৃষকদের দাবি, টপ লেডির পরিবর্তে ভেজাল চারা দেওয়ায় ক্ষতি হয়েছে 4 কোটি টাকার বেশি। মৌসুমি ফল না আসায় অনেকেই গাছ কেটে নতুন করে চারা রোপণ করেছেন। বাড়তি মুনাফার আশায় আনারসের পাশাপাশি জমিতে উচ্চ ফলনশীল পেঁপের চারা রোপণ করেছিলেন টাঙ্গাইল মধুপুরের কৃষকরা, কিন্তু মৌসুমে এসে ফলের দেখা তো নেই, উল্টো খেতেই নষ্ট হয়ে আছে অনেক গাছ। অভিযোগ, স্থানীয় ব্যবসায়ী শাহজাহান আলীর কাছ থেকে টপ লেডি জাতের প্রায় ৭১,০০০ চারা কিনেছিলেন ২২ জন কৃষক। সার, পরিচর্যা সহ প্রতি গাছে খরচ হয় অন্তত ৭০০ টাকা। তবে চারা বড় হতেই স্পষ্ট হতে থাকে ক্ষতির পরিমাণ। ৭০ থেকে ৮০% চারাই মিলেছে বিজাতের। ভুক্তভোগীদের দাবি, আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি টাকারও বেশি। টপ লেডি বলে আমাদের কাছে বিক্রি করছে। আমরা নিয়ে লাগানোর পরে যখন ফুল আসে তখন আসলে কোনো টপ লেডি না। শতকরায় 70% হলো আপনার কুজাত আর 30% হলো টপ লেডি। ৫,০০০-এর মধ্যে আপনার ৩,০০০ চারায় অন্য জাত হয়ে গেছে গা। অন্য জাত হওয়াতে আমার বাগানটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গা। কিছু গাছ কাইটা পরে ফালাই দিয়া পরে বাগান আর কি এইভাবে রাখছি। এখন আপাতত আমি লস প্রজেক্টে আছি। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলেননি ব্যবসায়ী শাহজাহান আলী। আমার মাথা মতো কাজ করে না, ওদের হচ্ছে দরকার নেই। ওদিন বলেছিলাম খুব সমস্যা, মাথা মতো কাজ করে।
এদিকে তদন্তে অভিযোগের সত্যতা মিললেও কৃষি আইনে এমন প্রতারণার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ কম বলছে কৃষি বিভাগ। চাষিদের মাঝে মৌখিক চুক্তির ভিত্তিতে বিক্রয় করেন, যেহেতু এখানে আমরা তদন্ত করতে গিয়ে কোনো প্রকার লেনদেনের কোনো চুক্তি বা তাদের যে মেমো এরকম কোনো কিছু পাইনি। তো এই কারণে আমরা আসলে কৃষি অফিস বা উপজেলা কৃষি অফিস থেকে সরাসরি কোনো অ্যাকশন তার বিরুদ্ধে নিতে পারছি না। কৃষিতে এটি যেহেতু একটি পণ্য, চারাটি একটি পণ্য এবং সেক্ষেত্রে সে প্রতারিত হয়েছে, এটা আমার মনে হয় যে ভোক্তা অধিকার হয়তো তাদেরকে প্রতারিত হওয়ার কারণে তারা কোর্টে যেতে পারে এবং ভোক্তা অধিকার এটি মামলা করতে পারে, কারণ এটি এখন আমাদের এমন কোনো কৃষি আইন নাই যার মাধ্যমে কৃষি বিভাগ আইনিভাবে তাদেরকে ধরতে পারে। ফসলের চারা বাছাই ও রোপণের আগে কৃষি বিভাগের পরামর্শ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বর্ষা এলেই পানিতে ভেসে ওঠে দক্ষিণাঞ্চলের চিরচেনা জনপদ, আর সেই বর্ষাকে ঘিরে পিরোজপুরের আটঘর কুরিয়ানায় বসে শত বছরের ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট। সপ্তাহে দুদিনের এই হাটে বিক্রি হয় শত শত ছোট নৌকা। স্থানীয় মানুষের দৈনন্দিন কাজের পাশাপাশি এই হাট এখন পর্যটকদের কাছেও হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্র। পানিতে ভাসছে সারি সারি নৌকা, ডাঙায়ও লাইন দিয়ে রাখা শত শত নৌকা। ছোট বড় নানান রং আর আকৃতির নৌকা একসঙ্গে চোখে পড়লে মনে হবে এ যেন নৌকারই এক আলাদা রাজ্য। বর্ষা এলেই পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানায় বসে শত বছরের ঐতিহ্যবাহী এই ভাসমান নৌকার হাট। সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার বসে হাট। নানা আকৃতি আর ডিজাইনের নৌকা নিয়ে ভিড় করেন কারিগর ও ব্যবসায়ীরা। 3 মাসের মৌসুমী এই হাটে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে বেচাকেনা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে রয়েছে নানা আকার ও দামের নৌকা। আমি নৌকা আনছি 30টা 32টা, তো 3টা কেনা বেচা হয়েছে। তো নৌকার দাম এবার ধরেন নিচে 2500 থেকে উপরে আছে, ধরেন 3500 4000 5000 টাকা আছে। আমাদের এই এলাকায় যারা নৌকা কিনে তারা বিশেষ করে পেয়ারা এবং আমরা কাজে নিয়োজিত আর কি ব্যবহার করে, এবং এই হাটে প্রতি হাটবার 4 থেকে 5 লাখ টাকা বিক্রি হয়। দূর দূরান্ত থেকে মানুষ লোকজন আসতে আছে ক্রয় করতে। এই নৌকা আমাদের সমস্ত জালকাঠি, বরিশাল, চামড়া, নেয়ামতি, বেতাগি এই সমস্ত এলাকায় এই নৌকাগুলো চলে যায়, আর এই বর্তমানে এলাকায়ও চলে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে হাটে আসেন ক্রেতারা। চম্বল, মেহগনি, করুই ও রেন্টি কাঠ দিয়ে তৈরি এসব নৌকা ব্যবহার হয় মাছ ধরা, পণ্য পরিবহন সহ নানা প্রয়োজনে। ভাসমানে হাট দেখতে ভিড় করেন পর্যটকরাও। বছর অনেক নৌকা আছে দেখছি, কিন্তু দামটা একটু বেশি, গতবারের তুলনায় 1000-1200 টাকা নৌকা প্রতি বেশি। আমার মতন বিভিন্ন স্থান থেকে মানুষ এসেছে, বিদেশি পর্যটকের সাথেও আমার দেখা হয়েছে। তবে এখানে যে যাতায়াত ব্যবস্থা এবং এখানে যদি থাকার যদি কোনো ব্যবস্থা থাকতো, সরকার যদি এদিকে একটু নজর দিত, মনে হয় এটাকে একটা পর্যটন এরিয়া হিসেবে ঘোষণা করতে পারত। এই নৌকার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এই নৌকার শিল্পের সাথে অসংখ্য কারিগর জড়িত। এই নৌকার স্থানীয় চাহিদা থাকার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে এই নৌকার চাহিদা আছে। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও এই নৌকার হাট ধরে রেখেছে তার ঐতিহ্য। যথাযথ উদ্যোগ ও সংরক্ষণে শতবর্ষী হাট হয়ে উঠতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় জলভিত্তিক পর্যটন কেন্দ্র। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছে। গাজা সিটিতে অস্থায়ী শরণার্থী ক্যাম্পে হামলায় প্রাণ গেছে কমপক্ষে 6 জনের। মঙ্গলবার এই ঘটনা নিশ্চিত করেছে আল শিফা হাসপাতালের চিকিৎসকরা। জানা গেছে বন্দর নগরীটির সাগরের তীরবর্তী একটি ক্যাফেতে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। অস্থায়ী শরণার্থী শিবিরে পরিণত হওয়া এই ক্যাফেটিতে অভিযান চালায় আইডিএফ। হামলায় গুরুতর আহত হয়েছে আরও অন্তত 14 জন। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় নিয়মিতই আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শান্তি আলোচনার পরবর্তী ধাপের আলোচনা নিয়ে তোড়জোড়ের মধ্যেও বন্ধ হয়নি হামলা। পশ্চিম তীরে নিজের বাড়ি রক্ষায় যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন এক ফিলিস্তিনি আমেরিকান। অভিযোগ, কুসরায় তার বাড়ির চারপাশে অবস্থান নিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এমনকি বাড়ির কাছেই দেখা গেছে ইসরায়েলি সেনাদেরও। এ নিয়ে দখলদারদের সঙ্গে তুমুল তর্কে জড়ান তিনি। আইডিএফ এর মধ্যস্থতায় শেষ পর্যন্ত সরে যেতে বলা হয় অবৈধ বসতি স্থাপনকারীদের। কুসরার এই ঘটনা ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও অবৈধভাবে ইসরায়েলি বসতি সম্প্রসারণের প্রতিচ্ছবি। পশ্চিম তীরে নিজের জমিতে ভাগ্নেকে নিয়ে হাঁটছিলেন ফিলিস্তিনি আমেরিকান নাগরিক লুই রিদি। এ সময় এক ইসরায়েলি সেটেলার তার সামনে এসে দাঁড়ায়। পথ রোধের চেষ্টা করলে শুরু হয় ব্যাপক তর্ক।
বাগবিতণ্ডার এক পর্যায়ে ঘটনাস্থলে যায় 2 ইসরায়েলি সেনা। বিরোধপূর্ণ জায়গাটি থেকে অবৈধ বসতি স্থাপনকারীকে সরে যেতে নির্দেশ দেয় আইডিএফ। প্রায় 3 বছর আগে পশ্চিম তীরে পৈতৃক জমিতে বাড়িটি নির্মাণ শুরু করেন লুইরিদি। চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা সন্তানরাও যেন শেকড়ের সঙ্গে পরিচিত হতে পারে। তবে অঞ্চলটিতে দখলদার ও আইডিএফ এর সাম্প্রতিক উৎপাতের জেরে উদ্বেগ তৈরি হয় তার মাঝে। শেষ পর্যন্ত বসতভিটা রক্ষায় যুক্তরাষ্ট্র থেকে ছুটে আসেন পশ্চিম তীরের কুশরায়। কুশরায় পৌঁছে রিদি দেখেন তার বাড়ির আশেপাশে অবস্থান করছে অবৈধ বসতি স্থাপনকারীরা। তিনি যখন নিজ বাড়িতে থাকতে শুরু করেন তখন সেটেলাররা তার বাড়ি দখলে নিতে আরও সংগঠিত হয়। লুইরিদির দাবি 1990-এর দশকে ইসরায়েল ফিলিস্তিনি শান্তি চুক্তি অনুযায়ী তার বাড়ি এমন এলাকায় যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকার কথা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। রাতভর হামলায় নাইজেরিয়ার প্লাটো রাজ্যের একটি গ্রামে জাতিগত সহিংসতায় প্রাণ গেছে অন্তত 25 জনের। স্থানীয়রা জানিয়েছে অঞ্চলটিতে প্রায় কৃষকদের সাথে খামারিদের দ্বন্দ্ব সংঘাত হয়ে থাকে। মঙ্গলবার রাতে এলাকা পাহারা দেওয়ার সময় স্থানীয় যুবকদের উপর চড়াও হয় ফুলানি সম্প্রদায়ভুক্তরা। সংঘর্ষে প্রাণ হারানোদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। ব্যাপক উত্তপ্ত অঞ্চলের পরিস্থিতি। আবারও সংঘাতের আশঙ্কা করছে প্রশাসন। নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে স্থানীয়রা। উপকূলে ছড়িয়েছে বিষাক্ত মাংসাশী মাছ। পরিত্রাণ পেতে তাই মাছ ধরার প্রতিযোগিতা। সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় এমন অভিনব উদ্যোগ লিবিয়ায়। ধরা পড়া প্রায় 350 কেজি বিষাক্ত মাছ ধ্বংস করা হয়েছে অভিজ্ঞদের সহযোগিতায়। রাক্ষসে মাছ দমনে অংশগ্রহণকারীদের ব্যাপক উৎসাহ জুগিয়েছে কর্তৃপক্ষ। দেদারসে চলছে মাছ ধরার প্রতিযোগিতা, কিন্তু খাবার বা বিক্রির উদ্দেশ্যে নয়। লিবিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের শহর মিসরাতা। মাছ ধরে জীবিকা নির্বাহ করেন হাজার হাজার বাসিন্দা, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে লেগোসিফালাস স্ক্লেরাটাস নামের এক প্রজাতির মাছ। উপকূলে রাক্ষসে এই মাছের বিচরণ শুধু যে সামুদ্রিক জীববৈচিত্র্যকেই হুমকিতে ফেলছে তা নয়, বাস্তুচ্যুত করছে স্থানীয় প্রজাতির মাছও। বাধা সৃষ্টি করেছে খাদ্য শৃঙ্খলে, যা দেশটির মৎস্য সম্পদের জন্য বড় ধরনের সমস্যা। পরিত্রাণ পেতে ব্যতিক্রমী মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব এই মাছ পাকড়াও করা। বিশেষ উদ্যোগটিতে 335 কেজির মতো রাক্ষসে মাছ ধরেন অংশগ্রহণকারীরা, যা পরবর্তীতে একটি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে নিয়ে মাটি চাপা দেওয়া হয়। এই মাছটি কয়েক বছর ধরেই আছে। সাম্প্রতিক বছরগুলোতে তারা অদ্ভুতভাবে বংশবিস্তার করছে। এটা পরিবেশের জন্য ক্ষতিকর। ছিপ কিংবা জাল দুটোই কেটে ফেলে। এই মাছটি বিষাক্ত। এটি খেলে জ্বর, পেটের সমস্যা, এমনকি পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ঝুঁকিও রয়েছে। তারা অন্য মাছও খেয়ে ফেলে, আবার সামুদ্রিক খাবারও খেয়ে ফেলে, যা পরিবেশগত ঝুঁকি তৈরি করে। লেগোসিফালাস স্ক্লেরেটাস একটি পাফারফিশ জাতের মাংসাশী মাছ, যা লোহিত সাগর থেকে ভূমধ্যসাগরে চলে এসেছে। মাছটিতে থাকা বিশেষ সংস্পর্শ মানবদেহের জন্য মারাত্মক হতে পারে। এর 4টি শক্তিশালী দাঁত রয়েছে, যা শামুকের খোলস কিংবা মাছ ধরার জালও ছিঁড়ে ফেলতে পারে। সমুদ্রের জলবায়ু পরিবর্তনই এই মাছের বিস্তারের অন্যতম কারণ। মূলত লোহিত সাগরের জলবায়ুর তাপমাত্রা বেশি হওয়ায় তারা ভূমধ্যসাগরে চলে এসেছে। বিজ্ঞানীদের গবেষণা বলছে প্রতি 2 সপ্তাহে একটি করে নতুন প্রজাতি ভূমধ্যসাগরে প্রবেশ করছে। সব মিলিয়ে সেখানে হাজারেরও বেশি বহিরাগত প্রজাতি রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।